আমি সিঁড়ি দিয়ে ওঠা মাত্রই ভূতটা আমাকে দেখতে পেল। চকিতে ঘুরে তাকালো আমার দিকে। সব মিলিয়ে কচি এক যুবকের মুখ, থুতনিয়া নাকের গড়ন কেমন দুর্বল, ঠোঁটের ওপরে ছোট ছোট গোঁপ। এক মুহূর্ত আমরা নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। ওকে দেখলাম কাঁধের ওপর দিয়ে আমার দিকে তাকিয়ে। আমরা জরিপ করতে লাগলাম পরস্পরকে। তারপরেই মনে হয় নিজের উঁচু দরের পেশার কথা ওর মনে পড়ল। ও ঘুরে দাঁড়িয়ে টান টান হয়ে খাড়া হলো, মুখটা সামনে বাড়িয়ে হাত দুটো ভুতুরে নিয়ম মাফিক দুপাশে ছড়িয়ে এগিয়ে এলো আমার দিকে। আর আসার সময় মুখটা হাঁ করে এক হালকা টানা চিৎকার করে আমাকে ভয় দেখাতে চাইল। নমস্কার, এখন স্টোরি টাইমে আপনাদের সকলকে স্বাগত। আজ এখন স্টোরি টাইমে শুনছেন প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক হারবার্ট জর্জ ওয়েলসের লেখা ভৌতিক গল্প দ্য ইনএক্সপেরিয়েন্সড কোস্ট অবলম্বনে অডিও স্টোরি অনভিজ্ঞ ভূত। যে পরিবেশের মাঝে বসে ক্লেটন তার গল্প শুনিয়েছিল সেটা আজও আমার স্পষ্ট মনে পড়ে। বেশিরভাগ সময়টাই সে বসেছিল ঘরের ওই কোণে, বড়সড় অগ্নি আধারটার পাশে রাখা প্রাচীন সোফাটার ধার ঘেঁষে। আর তার পাশেই বসেছিল স্যান্ডারসন। নিজের নাম লেখা ব্রোসলি মাটির পাইপ থেকে সে ধূমপানে মগ্ন ছিল। ইভান্স ছিল, আর ছিল অভিনয় জগতের রত্ন উইশ। অবশ্য সে খুব বিনয়ীও বটে। সেই শনিবারটায় আমরা সকলে মিলে মারমেড ক্লাবে এসেছি সকালবেলায়। শুধু ক্লেটনই এর ব্যতিক্রম, কারণ গতকাল রাতটা সে ক্লাবেই কাটিয়েছে এবং এ ঘটনা থেকেই তার গল্পের অনিবার্য সূত্রপাত। যতক্ষণ বল দেখা যায় ততক্ষণ আমরা গল্প খেলেছি, তারপর রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। ফলে প্রত্যেকের মেজাজে ক্লেটনের আজগুবি গল্পের যন্ত্রণা সহ্য করবার মতো একটা শান্ত দয়ার আবেশ ছিল। ক্লেটন গল্প শুরু করতেই আমরা স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলাম যে সে গাঁজাখুরি কোনো একটা কাহিনী শোনাচ্ছে। তবে এ কথা সত্যি যে সে কাহিনী শুরু করেছিল অত্যন্ত সহজ সরল ভঙ্গিতে, যেন কোনো সত্যি ঘটনা শোনাচ্ছে। অথচ আমরা ভেবেছি সেটা মানুষটার গল্প বলার এক আশ্চর্য দুরূহ কায়দা। স্যান্ডারসনের নেড়ে চেড়ে দেওয়া একটা জ্বলন্ত কাঠের গুঁড়ি থেকে ঠিকরে ওঠা আগুনের ফুলকি বৃষ্টির দিকে অনেকক্ষণ চিন্তামগ্ন চোখে তাকিয়ে থেকে ক্লেটন মন্তব্য করল, জানো, কাল রাতে আমি এখানে একা ছিলাম। উইশ বলল, শুধু ক্লাবের পোষা জন্তু জানোয়ারগুলো ছাড়া। হ্যাঁ, তবে ওরা বাড়ির ওদিকটায় শোয়। সে হাতের চুরুটে কিছুক্ষণ এক মনে টান দিল, যেন নিজের আত্মবিশ্বাস সম্পর্কে ইতস্তত করছে। তারপর বেশ শান্তভাবেই বলল, যাই হোক, কাল রাতে আমি একটা ভূত ধরেছি। স্যান্ডারসন বলল, ভূত ধরেছ? হ্যাঁ, বলো কি গো, কই দেখি। তখন 4 সপ্তাহ আমেরিকায় ঘুরে আসা ক্লেটনের একান্ত অনুগত ভক্ত ইভান্স চিৎকার করে উঠল, ভূত ধরেছ তুমি? ও দারুণ! শিগগিরই বলো, কি করে কি হলো? গল্পটা শুরু করা যাক তাহলে। এই দরজাটা বন্ধ করে দেবে প্লিজ? তারপর ক্ষমা চাওয়ার ভঙ্গিতে আমার দিকে তাকালো সে। কেউ যে হাড়ি পাতবে তা নয়, তবে ভূত নিয়ে গুজব ছড়িয়ে ক্লাবের চমৎকার পরিচর্যা পরিবেশন পণ্ড হয়ে যাক তা আমি চাই না। তাছাড়া এটা ঠিক রোজকার পাতি ভূত নয়। মনে হয় না এ ভূত আর কখনো আসবে। স্যান্ডারসন বলল, তার মানে ভূতটা তুমি ধরে রাখোনি? ধরে রাখতে মন চাইল না। স্যান্ডারসন ভীষণ অবাক হলো। আমরা জোর গলায় হেসে উঠতেই ওকে একটু বিমর্ষ মনে হলো। ছোট্ট করে হেসে সে বলল, বুঝতে পারছি, তবে ঘটনা হলো ওটা সত্যিকারের একটা ভূতই ছিল। ঠাট্টা করছি না, বিশ্বাস করো। স্যান্ডারসন তার লালচে চোখ ক্লেটনের ওপর রেখে পাইপে গভীর টান দিল। তারপর অনেক কথার চেয়ে
বেশি অর্থবহ এক সরু ধোঁয়ার ফোয়ারা ছুড়ে দিল। ক্লেটন ব্যাপারটা গায়ে মাখল না, বলল, এ আমার জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনা। তোমরা তো জানো আমি ভূত টুত একেবারে বিশ্বাস করি না, আর আমি কিনা শেষে একটা ভূত ধরে বসলাম। তারপর গোটা ব্যাপারটাই চলে এলো আমার হাতে। আরও কিছুক্ষণ গভীর ধ্যানে ডুবে রইল সে। তারপর দ্বিতীয় একটা চুরুট বের করে একটা অদ্ভুত দর্শন ছুরি দিয়ে সেটা ফুটো করতে লাগলো। উইস জিজ্ঞেস করলো, তুমি ওটার সঙ্গে কথা বলেছ? তা ধরো প্রায় ঘন্টাখানেক বলেছি। মিশুকে? আড্ডাবাজ ভূত তো বেশ, কি বলো? সন্দেহবাতিকদের দলে নাম লিখিয়ে আমিও শ্লেষের খোঁচাটা দিয়ে দিলাম ক্লেটনকে। চুরুটের ডগার ওপর ঝুঁকে পড়ে সে বলল, বেচারা খুব বিপদে পড়েছিল। মুখে তার প্রতিবাদ বা বিরক্তির লেশমাত্র নেই। কাঁদছিল? স্মৃতি রোমন্থন করে বাস্তবিকই এক দীর্ঘশ্বাস ফেলল ক্লেটন। বলল, হা হা ভগবান, সত্যি কাঁদছিল বেচারা। তুমি কোথায় মেরেছিলে ওকে? যথাসম্ভব আমেরিকান কায়দায় সুরে প্রশ্ন করল ইভান্স। তাকে উপেক্ষা করে ক্লেটন বলল, কখনো বুঝিনি ভূতেদের এরকম করুণ অবস্থা হতে পারে। সে আবার আমাদের কিছুক্ষণ অপেক্ষায় রাখলো। পকেট হাতড়ে দেশলাই খুঁজে বের করে চুরুটে আগুন ধরালো। আমি অবশ্য একটা সুযোগ নিয়েছি। আমরা এতটুকু ব্যস্ততা না দেখিয়ে প্রতীক্ষায় রইলাম। যেসব ভূতেরা সাধারণত ভয় দেখিয়ে বেড়ায় তারা বুনো ঘোড়ার মতো গোয়ার তুমি করে এই একই জায়গায় বারবার ফিরে আসে, কিন্তু এই বেচারা সেরকম নয়। হঠাৎ সে একটু অদ্ভুতভাবে চোখ তুলে তাকালো, ঘরের চারদিকে নজর বুলিয়ে নিল। তারপর বলল, প্রথম দেখাতেই ওকে আমার দুর্বল বলে মনে হয়েছে। চুরুটের টানে নিজের বক্তব্যকে জ্যোতিচিহ্ন দিয়ে ক্লেটন বলল, আজ এখন স্টোরি টাইমে শুনছেন প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক হারবার্ট জর্জ ওয়েলসের লেখা ভৌতিক গল্প দ্য ইনএক্সপেরিয়েন্সড হোস্ট অবলম্বনে অডিও স্টোরি অনভিজ্ঞ ভূত। গল্পের নাট্যরূপ এবং ভাষান্তরে আমি জয়দীপ। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন নীলাঞ্জন রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তমাল ব্যানার্জি, রাজ চট্টোপাধ্যায় এবং আমি জয়দীপ গঙ্গোপাধ্যায়। গল্পের পোস্টার ও আবহ জয়ফো ক্রিয়েশন। শুনছেন গল্পের পরবর্তী অংশ। ওর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল লম্বা অলিন্দে। প্রথমে আমি ওকে দেখতে পাই, আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে ওকে ভূত বলে চিনতে পেরেছি। ওর চেহারা কেমন স্বচ্ছ আর সাদাটে। সোজা ওর বুক ভেদ করে অলিন্দের শেষ মাথার ছোট্ট জানলার আলোর রেশটুকু দেখতে পাচ্ছিলাম। শুধু চেহারা নয়, ওর হাবভাব পর্যন্ত আমার কাছে দুর্বল ঠেকছিল, যেন কি করবে ঠিক করে উঠতে পারছে না। এক হাতে কাঠের দেওয়ালে ভর রেখে অন্য হাতটা মুখের কাছে নাড়ছে, ঠিক এই রকম। স্যান্ডারসন বলল, চেহারাটা কিরকম ছিল? রোগা, ছোটখাটো, মাথায় খোঁচা খোঁচা কদম ছাড় চুল, কান দুটো বিচ্ছিরি, কাঁধ ভীষণ সরু, গায়ে ভাঁজ করা কলার দেওয়া খাটো কেনা জ্যাকেট, ঢোলা প্যান্টুল পায়ের কাছটায় ছিঁড়ে গেছে। চুপিসারে আমি সিঁড়ি বেয়ে উঠে গেছি। সঙ্গে আমার কোনো আলো ছিল না, পায়ে ছিল হালকা চটি। সিঁড়িতে উঠেই ওকে আমার নজরে পড়েছে। ব্যাস, সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে পড়েছি। ভালো করে ওকে খুঁটিয়ে দেখতে শুরু করলাম। ভয় কিন্তু একটুও পাইনি, বরং অবাক হয়েছি আর কৌতূহল গেছে বেড়ে। ভাবলাম, ও ভগবান,
একদিনে তাহলে একটা ভূতের দেখা পেলাম। আর গত 25টা বছর কিনা এক মুহূর্তের জন্য ভূতে বিশ্বাস করিনি। উইশ মন্তব্য করলো, হুম, আমি সিঁড়ি দিয়ে ওঠা মাত্রই ভূতটা আমাকে দেখতে পেল। চকিতে ঘুরে তাকালো আমার দিকে। সব মিলিয়ে কচি এক যুবকের মুখ, থুতনিয়া নাকের গড়ন কেমন দুর্বল, ঠোঁটের ওপরে ছোট ছোট গোঁফ। এক মুহূর্ত আমরা নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। ওকে দেখলাম কাঁধের ওপর দিয়ে আমার দিকে তাকিয়ে। আমরা জরিপ করতে লাগলাম পরস্পরকে। তারপরেই মনে হয় নিজের উঁচু দরের পেশার কথা ওর মনে পড়ল। ও ঘুরে দাঁড়িয়ে টান টান হয়ে খাড়া হলো, মুখটা সামনে বাড়িয়ে হাত দুটো ভুতুরে নিয়ম মাফিক দুপাশে ছড়িয়ে এগিয়ে এলো আমার দিকে। আর আসার সময় মুখটা হাঁ করে এক হালকা টানা চিৎকার করে আমাকে ভয় দেখাতে চাইল। কিন্তু না, ওটা শুনে এক ফোঁটাও ভয় পাওয়ার প্রশ্ন নেই। খাওয়া দাওয়া করে আমি তখন 1 বোতল শ্যাম্পেন শেষ করেছি। আর একা একা থাকার ফলে হয়তো 2-3 পেগ, না হয়তো 4-5 পেগ বিস্কি টেনে ফেলেছি। সুতরাং আমার শরীর তখন নিরেট শক্ত পাথরের মতো। ফলে ভয় পাওয়া তো দূর স্থান। ভূতটাকে বললাম, বোকার মতন চেঁচিও না, এটা তো তোমার আস্তানা নয়। তাহলে কি করছো এখানে? স্পষ্ট দেখলাম ও কুঁকড়ে গেল। তারপর আবার চিৎকার করলো, রাখো তোমার ভুতুরে চিৎকার। তুমি কি এ ক্লাবের মেম্বার? আমি বললাম। ওকে যে পাত্তাই দিচ্ছি না সেটা দেখানোর জন্য ওর শরীরের একটা কোণা ভেদ করে বেরিয়ে গেলাম। তারপর মনোযোগ দিলাম মোমবাতি জ্বালাতে। ওর দিকে আর চোখে চেয়ে আবার জিজ্ঞেস করলাম, তুমি কি মেম্বার? আমাকে জায়গা দিতেও একটু সরে গেল। মুখের ভাব কিরকম যেন মন মরা। তারপর আমার চোখের নাছোড়বান্দা নীরব প্রশ্নের উত্তরে বলল, না, আমি মেম্বার নই, আমি একটা ভূত। সে যাই হও, তাতে তো আর মারমেড ক্লাবের ভেতরে যথেচ্ছ ঘোরাঘুরি করা যায় না। তুমি কারোর সঙ্গে দেখা করতে চাও কি? খুব সাবধানে আমাকে কথাবার্তা বলতে হচ্ছিল, কারণ নইলে আমার বিস্কি খাওয়ার এলোমেলো ব্যবহারকে ও ভেবে বসবে আমি ভয়ে দিশাহারা হয়ে পড়েছি। জ্বলন্ত মোমবাতিটা হাতে নিয়ে ওর দিকে ঘুরে দাঁড়ালাম। তা তুমি এখানে করছোটা কি? ও ততক্ষণে হাত নামিয়ে চিৎকার বন্ধ করে ফেলেছে। লজ্জা পেয়ে ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। কিছুক্ষণ পরেও বলল, আমি এখানে ভয় দেখাতে এসেছি। ভয়? কে বলেছে তোমাকে ভয় দেখাতে? শান্ত গলায় বললাম। বললাম তো, আমি ভূত। যেন নিজের পক্ষ সমর্থনে ও বলল, আমি ভূত। সে হও গিয়ে, কিন্তু ভদ্রলোকদের প্রাইভেট ক্লাবে এসে এভাবে ভয় দেখানোর কোনো অধিকার তোমার নেই। এখানে মেয়েরা বাচ্চারা প্রায়ই আসে। তাদের কেউ যদি হঠাৎ তোমার মুখোমুখি পড়ে যায় তাহলে তো সত্যি সত্যিই ভয় পেয়ে যাবে। একবারও ভেবেছো সে কথা? না তো স্যার, ভাবিনি। ভাবা উচিত ছিল। তাছাড়া ওই জায়গাটার ওপর তোমার কি কোনো দাবি আছে? মানে এখানে তুমি খুনটুন জাতীয় কিছু হয়েছিলে? না স্যার, সেরকম কিছু নয়। তবে আমি ভেবেছিলাম জায়গাটা বেশ সেকেলে গোছের, ও কাঠের দেওয়াল চারিদিকে, তাই। এটা একটা অজুহাত হলো। এখানে আসাটা তোমার খুব ভুল হয়েছে। বন্ধুত্বে ভরা আদেশের সুরে আরো বললাম, আমি হলে তো মোরগের ডাক শোনার অপেক্ষাও করতাম না, এক্ষুনি উধাও হয়ে যেতাম। ও ভীষণ অস্বস্তিতে পড়ল। আসলে কি জানেন স্যার, আমি হলে কিন্তু এই মুহূর্তে অদৃশ্য হয়ে যেতাম। বেশ জোর দিয়ে বললাম। আসল কথা বলবো স্যার, মানে আমি অদৃশ্য হতে পারছি না, কিছুতেই অদৃশ্য হতে পারছি না। পারছো না? না স্যার, মানে আমি অদৃশ্য হওয়ার কায়দাটার একটা ধাপ
ভুলে গেছি। কাল মাঝরাত থেকে আমি শুধু এখানে ঘোরাফেরা করছি, আলমারিতে, দেরাজে, শোয়ার ঘরে লুকিয়ে দেখেছি। মনটা কেবলই ছটপট করছে। আগে কখনো আমি ভয় দেখাতে আসিনি। মনে হচ্ছে না এলেই ভালো হতো। না এলেই ভালো হতো? হ্যাঁ স্যার, আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ঠিকভাবে পেরে উঠছি না। কি একটা ছোট্ট কায়দা যেন ভুলে গেছি। কিছুতেই মনে করতে পারছি না। এ কথা শুনে বুঝলে আমি যেন একেবারে বোল্ড আউট হয়ে গেলাম। ও আমার দিকে এমন মনমরা চোখে তাকালো যে আমি আর তর্জন গর্জনের সুর বজায় রাখতে পারলাম না। ভারী অদ্ভুত তো, বললাম আমি। কথা বলার সময় মনে হলো নিচের তলায় কারো চড়াফেরার শব্দ পেলাম। চলো, আমার ঘরে চলো, সেখানে গিয়ে তোমার সব কথা শুনবো। আমি ব্যাপার স্যাপার ঠিক বুঝতে পারছি না। ওকে হাত ধরে আমার সঙ্গে নিতে চাইলাম, কিন্তু বুঝতেই পারছো সে চেষ্টা এক রাশ ধোঁয়াকে মুঠো করে ধরার চেষ্টারই মতো। আমার ঘরের নম্বরটা কিছুতেই আমার মনে পড়ছিল না। বেশ কয়েকটা শোয়ার ঘর খোঁজাখুঁজির পর আমার ঘরের দরজা নজরে পড়ল। একটা আরাম কেদারায় গা এলিয়ে ওকে বললাম, যাক, এবার ধীরে সুস্থে তোমার গপ্পটা বলো দেখি। মনে হচ্ছে তুমি বেশ ভালো ঝামেলাতেই পড়েছ। যাই হোক, ও বসতে রাজি হলো না। বলল, আপনার আপত্তি না থাকলে বরং ঘরের মধ্যে একটু পায়চারি করি। হ্যাঁ, তাই হলো, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা এক দীর্ঘ গভীর আলোচনায় ডুবে গেলাম। একটু পরে হুইস্কি ও সোডার আমেজ কিছুটা কমে এলে ক্রমে ক্রমে বুঝতে পারলাম কি ভয়ঙ্কর বিপজ্জনক ভুতুরে ব্যাপারেই না আমি আগা পাঁচতলা জড়িয়ে পড়েছি। অর্ধ স্বচ্ছ শরীর নিয়ে পর্দা ঘেরা সুন্দর পরিচ্ছন্ন সেকেলে শোয়ার ঘরে ও দিব্যি এপাশ ওপাশ নিঃশব্দে পায়চারি করছে। নিয়মমাফিক ভূতের মতোই ওর চেহারা ও চালচলন তফাৎ শুধু হালকা গলার শর্টটুকুতে। তামার মোমবাতি দানের ম্লান আলোর শরীর ভেদ করে স্পষ্ট দেখা যাচ্ছে। চোখে পড়ছে দেওয়ালে টাঙানো ফ্রেমে বাঁধানো খোদাইয়ের কাজগুলো। ও আমাকে শুনিয়ে চলল ওর করুণ জীবন কাহিনী, যা সদ্য সদ্য শেষ হয়েছে এই পৃথিবীর বুকে। ওর মুখের চেহারা খুব সাধু না হলেও বলতে পারি স্বচ্ছ হওয়ার ফলে ওর পক্ষে সত্যি বলা ছাড়া পথ ছিল না। হঠাৎ চেয়ারে সোজা হয়ে বসে উইশ বলল, তার মানে? কি মানে? ক্লেটন জানতে চাইল। এই স্বচ্ছ হওয়ার ফলে সত্যি বলা ছাড়া কোনো পথ ছিল না, এই কথাটা আমি ঠিক বুঝতে পারছি না। আমিও বুঝিনি, তবে কথাটা যে সত্যি এটুকু বলতে পারি। ওর কাছে শুনলাম ও কিভাবে মারা গেছিল। লন্ডনের এক পাতাল ঘরে মোমবাতি হাতে নেমেছিল কোথায় গ্যাস লিক করেছে দেখতে। ওইখানেই সব শেষ। বেঁচে থাকতে লন্ডনেরই এক বেসরকারি স্কুলের ইংরেজির মাস্টার ছিল। বেচারা। যা বলেছ, বেঁচে থাকতে ওর জীবন ছিল উদ্দেশ্যহীন, মরে গিয়েও তাই। ওর বাপ মা মাস্টারমশাই অনেকের কথা বলল, কেউ ওকে বুঝতো না, কোনো আমল দিত না। সত্যিকারের বন্ধু বলতে কেউ ছিল না ওর। সাফল্য ওর জীবনে কোনোদিন আসেনি। খেলাধুলো বরাবরই এড়িয়ে চলেছে। পরীক্ষায় ফেল করেছে বারবার। একটা মেয়ের সাথে বিয়ের কথা ঠিক হয়ে গেছিল, আর ঠিক সেই সময় ঘটল এই গ্যাসের দুর্ঘটনা। এখন তাহলে কোথায় আছো? আমি জানতে চাইলাম ওর কাছে। ও না বুঝতে পেরে বলল, মানে? দেখলাম ব্যাপারটা ওর কাছে ঠিক পরিষ্কার নয়। ওর কথায় যেটুকু আবছা বুঝলাম তাতে অস্তিত্বহীন মাঝামাঝি কোনো একটা স্তরেও রয়েছে। ওর সঙ্গে রয়েছে একদল স্বজাতীয় ভূত। কোনো একটা বাড়িতে গিয়ে আস্তানা গাড়ার কথা ওরা নিজেদের মধ্যে প্রায়ই আলোচনা করে। হ্যাঁ, ওই বাড়িটাকে ভুতুরে বাড়ি বানানোর মতলব আর কি।
ওদের কাছে এই ব্যাপারটা ভীষণ রোমাঞ্চকর, তবে ওদের বেশিরভাগই সবসময় ভয়ে পিছিয়ে আসতে চায়। সুতরাং অবশেষে ও আবির্ভূত হয়েছে। জ্বলন্ত আগুনের দিকে চোখ রেখে উইচ বলল, আশ্চর্য বটে। ওর কথাবার্তা শুনে আমার মোটামুটি এই রকমই মনে হয়েছে। ক্লেটন বিনয়ের সঙ্গে বলল, ভূত হয়ে যাওয়া লোকটা এক মনে পায়চারি করতে করতে মিহি সুরে বলে গেছে তার নিজের করুণ অবস্থা সম্পর্কে। ভয়ে দেখাতে এসে এই বিতিকিচ্ছিরি ঝামেলায় পড়ে ও ভীষণ মনমরা হয়ে পড়েছিল। সবাই ওকে বলেছিল এতে নাকি খুব মজা হবে, তাই মজা পাওয়ার আশাতেই ও ক্লাবে এসে উদয় হয়েছিল। কিন্তু কোথায় কি, ওর সারা জীবনের ব্যর্থতার লিস্টে আরো একটা ঘটনা যোগ হলো মাত্র। ও বলল যে যখনই যা কিছু করতে গেছে সেটাই নাকি কেমন তাল গোল পাকিয়ে ভণ্ডুল হয়ে গেছে। ওর কথা আমি একটু অবিশ্বাস করিনি। অন্তত কারুর সহানুভূতিও যদি ভূতটা পেত, হয়তো একটু স্বস্তি পেত। অনেকক্ষণ কথা বলে ও একটু থামলো, নজর করে দেখলো আমাকে, তারপর মন্তব্য করলো যে শুনে অবাক লাগলেও আমিই নাকি প্রথম ব্যক্তি যে ওর প্রতি সামান্য হলেও সহানুভূতি দেখিয়েছি। এতদিন এক ফোঁটা দয়াও কারুর কাছ থেকে ভূতটা পাইনি। তখনই আমি বুঝতে পারলাম ও আসলে কি চায়, আর ওকে সাহায্য করতে মনে মনে রাজিও হলাম। আমি এমনিতে নিষ্ঠুর হতে পারি, কিন্তু একজন যখন আমাকে সত্যিকারের বন্ধু বলে সম্মান দিয়েছে, তখন তাকে সাহায্য না করাটা আমার সহ্যের বাইরে, তা সে মানুষ হোক আর ভূতই হোক। সুতরাং চটপট উঠে দাঁড়িয়ে বললাম, এসব নিয়ে বেশি মন খারাপ করো না, যে করে হোক তোমাকে আবার ফিরে যেতে হবে। নাও এবার তৈরি হয়ে চেষ্টা করো দেখি। আমার কথায় ও বলল, আমি পারছি না। পারতেই হবে। ফলে ও সত্যি চেষ্টা করতে লাগলো। স্যান্ডারসন বলে উঠল, চেষ্টা কেমন করে? হাত নাড়াচাড়া করে। হাত নাড়াচাড়া করে? সে কি গো? হ্যাঁ, বিভিন্ন জটিল ভঙ্গিতে হাত নাড়াচাড়া করে। ওইভাবেই ও এখানে এসে হাজির হয়েছিল, আর একইভাবে ওকে আবার অদৃশ্য হতে হবে। ওহ ভগবান, কি কাজেই না ফেসেছি। কিন্তু শুধু হাত নেড়ে কেমন করে? তুমি দেখছি সবকিছুরই জট খুলতে চাও। আমার দিকে ফিরে বিশেষ কয়েকটা শব্দের ওপর জোর দিয়ে ক্লেটন বলল, হাত নেড়ে কেমন করে জানি না, শুধু জানি ও অন্তত তাই করেছিল। বহু চেষ্টার পর বুঝলে একসময় ওর হাতের ভঙ্গিগুলো ঠিক ঠিক হতেই ভূতটা অদৃশ্য হয়ে গেল। তা ভঙ্গিগুলো তুমি খেয়াল করেছিলে? হ্যাঁ, মনে হলো কিছু একটা ভাবছে। ভঙ্গিগুলো ভারী অদ্ভুত। আমি আর সেই রোগা আবছা ভূতটা বসে আছি সেই নিস্তব্ধ জনশূন্য ক্লাবে। আমাদের কণ্ঠস্বর ছাড়া আর কোনো শব্দ সেখানে ছিল না, শুধু ছিল ওর হাতের নাড়াচাড়ায় শূন্যে তৈরি হওয়ায় আবছা ছবি। একটা মোমবাতি শোয়ার ঘরের অন্ধকার দূর করছে, আর দ্বিতীয় একটা জ্বলন্ত অবস্থায় দাঁড়িয়ে ড্রেসিং টেবিলে। আলো বলতে সব মিলিয়ে ওইটুকুই। কখনো কখনো মোমবাতির আলো ক্ষণিকের জন্য তপ করে জ্বলে উঠছে, আর অদ্ভুত সব ব্যাপার ঘটতে লাগলো। ও বলল, আমি পারছি না, আমার দ্বারা সম্ভব নয়। আমি একজন ব্যর্থই রয়ে গেলাম। তারপর হঠাৎ একটা চেয়ারে বসেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। ভগবান, কি হয়রানি এবার বোঝো। কি হচ্ছে কি এসব? থামো থামো। এ কথা বলে ওর পিঠে হাত বুলিয়ে দিতে গেলাম, কিন্তু আমার হতচ্ছাড়া হাতটাও শরীর ভেদ করে চলে গেল। মনে আছে, বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে সরিয়ে নিয়েছি আমার হাত। সামান্য শিউরে সরে এসেছি ড্রেসিং টেবিলের কাছে। তারপর ওকে মদত দিতে আমিও চেষ্টা করতে শুরু করলাম। কি চেষ্টা? হাত নাড়াচাড়ার ভঙ্গি? হ্যাঁ তাই, কিন্তু কি একটা ভেবে যেন আমি বলতে শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা খেয়াল করে উঠতে পারলাম না। আশ্চর্য ব্যাপার তো।
পাইপের গর্তে আঙুল ঢুকিয়ে স্যান্ডারসন বলল, তার মানে তোমার ওই ভূতিত সমস্ত রহস্যই ফাঁস করে দিয়েছে কি না? হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। হতেই পারে না, এ সম্ভব নয়, কারণ তাহলে তুমিও ওর সঙ্গে সঙ্গে উধাও হয়ে যেতে। বলল উইশ। ঠিক বলেছ, আমি আমার হারানো কথা ফিরে পেয়ে সায় দিলাম। তারপর কিছুক্ষণের জন্য সবাই চুপচাপ। স্যান্ডারসন জানতে চাইল, শেষ পর্যন্ত পারলো? হ্যাঁ পারলো, তবে অনেক চেষ্টার পর, বলতে পারো হঠাৎই হয়ে গেল। ও তখন আমাদের দুজনের মধ্যে একজোট হলো। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে আমাকে পুরো ভঙ্গিটা ধীরে ধীরে করে দেখাতে বলল, যাতে ও ভালো করে লক্ষ্য করতে পারে। আপনারটা খতিয়ে দেখলে আমি বুঝতে পারবো আমার ভুলটা কোথায় হচ্ছে, বলল ভূতটা, এবং সত্যি পারল। কিন্তু হঠাৎই ও একটু রুক্ষ গলায় বলল, আপনি এভাবে তাকিয়ে থাকলে আমি পারবো না। এই জন্যেই তখন থেকে খালি গলিয়ে যাচ্ছে। আপনাকে দেখে আমি আরো নার্ভাস হয়ে যাচ্ছি। যাই হোক, কিছুক্ষণ আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হলো। বুঝতেই পারছো, আমার ভীষণ দেখতে ইচ্ছে করছিল, কিন্তু ভূতটা একেবারে বুনো ঘোড়ার মতো বেঁকে বসলো। সুতরাং অগত্যা আমি ঘুরে দাঁড়ালাম, তাকিয়ে রইলাম বিছানার পাশে রাখা পোশাক আলমারির আয়নায়। ব্যাস, ও একেবারে ছটফট শুরু করে দিল। আয়না দিয়ে আমি ওর সমস্ত কাণ্ড কারখানা দেখতে লাগলাম। হাত দুটো ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে এই রকম করে বিচিত্র সব ভঙ্গি করতে শুরু করলো ভূতটা। তারপর হঠাৎ ঝুপ করে এসে পড়লো শেষ ভঙ্গিটা। সোজা হয়ে দাঁড়িয়ে দুটো হাত টান টান করে দুপাশে ছড়িয়ে দিয়ে এইরকম ঠিক এইভাবেও দাঁড়ালো। তারপরে উধাও, হাপিস হাওয়া। আয়না ছেড়ে বোঁ করে ঘুরে দাঁড়ালাম ওর দিকে, কিন্তু কোথায় কে? জ্বলন্ত মোমবাতির শিখার হোঁচট খাওয়া মন নিয়ে ঘরে আমি সম্পূর্ণ একা। ব্যাপারটা কি হলো? সত্যিই কি কিছু ঘটেছে, না এতক্ষণ ধরে স্বপ্ন দেখেছি? আর ঠিক তখনই সিঁড়ির দেওয়াল ঘড়িটা জবনিকা পাতের বিচিত্র সুরে আবিষ্কার করলো রাত 1টার ঘন্টা বাজানোর পক্ষে সময়টা বেশ জমে উঠেছে। সুতরাং ঠং, ব্যাস, আমার শ্যাম্পেন ও উইস্কির তাবৎ নেশা তখন কেটে গেছে। আর কেমন যেন অদ্ভুত লাগছে, ভীষণ অদ্ভুত। ওহ ভগবান! চুরুটের ছাইটাকে এক মুহূর্ত সে জরিপ করল, তারপর বলল, এই পুরো গল্প। ইভান্স প্রশ্ন করল, তারপর তুমি ঘুমোতে চলে গেলে? তাছাড়া আর কি করব? আমি উইশের চোখে তাকালাম। আমরা সবাই মিলে ক্লেটনকে ব্যঙ্গ করতে চাইলাম, কিন্তু ওর কথায়, ওর ব্যবহারে এমন কিছু একটা ছিল যে শেষ পর্যন্ত আমরা সেটা আর পেরে উঠলাম না। আর সেই হাত নাড়ার কায়দাগুলো? ওগুলো আমি এখনই করে দেখাতে পারি। তাই নাকি? একটা পেন্সিল কাটা ছুরি বের করে পাইপের গর্তের ভেতরটা চাঁচতে লাগলো স্যান্ডারসন। ক্লিক শব্দে ছুরিটাকে বন্ধ করে ফেললো সে। তারপর বলল, তাহলে করে দেখাও। দেখাচ্ছি। ইভান্স বলল, দেখো, ওতে কোনো কাজ হবে না। কিন্তু যদি হয় তাহলে? আমি বলতে চেষ্টা করলাম। জানো, আমার মনে হচ্ছে এসব নিয়ে ছেলে মানুষই না করাই ভালো, বলল উইশ। তারপর পা ছড়িয়ে আয়েশ করে বসল। উইশের সঙ্গে আমাদের বিতর্ক শুরু হলো। তার মতে ওইসব ভঙ্গি যদি ক্লেটন নকল করতে যায়, তাহলে সেটা একটা গুরুতর ব্যাপার নিয়ে ভীষণ ইয়ার্কি করা হয়ে যাবে। কিন্তু গল্পটার এক বর্ণ কি তোমার বিশ্বাস হয়? আমি জানতে চাইলাম। উইশ চকিতে চোখ ফেরালো ক্লেটনের দিকে। সে তখন অগ্নি আধারের জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে মনে মনে কি যেন ওজন করে দেখছে। উইশ বলল, হ্যাঁ বিশ্বাস হয়, অর্ধেকেরও বেশি বিশ্বাস হয়। ক্লেটন, তোমার গল্পের গাঁজাখুরি ধরে ফেলা আমাদের কম্য নয়। গল্পটা এমনি ঠিকঠাকই ছিল,
কিন্তু ওই অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটা তুমি আমাদের মনে একেবারে সত্যি ঘটনার মতো গেঁথে দিয়েছো। না বাবা, এবারে স্বীকার করে ফেলো যে পুরোটাই গুলতাপ্পি ছাড়া আর কিছু নয়। আমাদের কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করেই সে উঠে দাঁড়ালো। অগ্নি আধারের সামনে বিছানো কার্পেটের ঠিক মাঝখানটায় গিয়ে সে দাঁড়ালো। তারপর আমার দিকে মুখ করে ঘুরে দাঁড়ালো। এক মুহূর্ত সে নিজের পায়ের দিকে তাকিয়ে কি যেন ভাবলো। তারপর সারাক্ষণ তার চোখ গভীর মনোযোগে স্থির হয়ে রইল সামনের দেওয়ালের ওপরে। ধীরে ধীরে সে দুহাত তুলে ধরল চোখের সমান্তরাল করে, তারপর শুরু করল। এখানে বলে রাখা ভালো, প্রাচীন ও বর্তমান স্থাপত্যকর্মের নানান রহস্য নিয়ে স্যান্ডারসন অনেক গবেষণা করেছে। ফলে ক্লেটনের প্রতিটি অঙ্গভঙ্গি সে রক্তাভ চোখে গভীর আগ্রহে লক্ষ্য করতে লাগলো। ক্লেটনের শেষ হলে সে বলল, মন্দ নয়, তুমি জোড়াতালি দিয়ে মোটামুটি ভালোই দেখিয়েছ, তবে ওই একটা জায়গা বাদ পড়ে গেছে। ক্লেটন বলল, জানি। তারপর হাত ছুঁড়ে দুলিয়ে ছোট্ট এক অদ্ভুত মোচড় দিয়ে থামল। এইটা তো, ভূতটা তো এই জায়গাটাই বারবার ভুলে যাচ্ছিল। দাঁড়াও, এবার পুরোটা তোমাদের প্রথম থেকে করে দেখাই। অস্তমিত আগুনের সামনে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসল ক্লেটন। কিন্তু আমার যেন মনে হচ্ছে সেই হাসিতে সামান্য ইতস্তত ভাব ছিল। সে বলল, তাহলে শুরু করছি। আমি হলে কিন্তু করতাম না। না না, ঠিক আছে। পদার্থ অবিনশ্বর। তোমার কি ধারণা এসব ভোজভাজি ক্লেটনকে অশরীরী জগতে ছিনিয়ে নিয়ে যাবে? মোটেই না, আমি তা বলবো না। ক্লেটন ভাইয়া, যতক্ষণ না তোমার হাত জোড়া কান থেকে খুলে পড়ে যাচ্ছে ততক্ষণ তুমি আরামসে চেষ্টা করে যাও। আমার মত তা নয়। উঠে দাঁড়ালো উইশ। এগিয়ে এসে ক্লেটনের কাঁধে হাত রাখলো সে। যে করেই হোক, তোমার গল্পটা তুমি আমাকে অর্ধেকের বেশি বিশ্বাস করিয়ে দিয়েছ। ফলে আমি চাই না তুমি এসব নিয়ে ঠাট্টাই আর কি করো। হায় কপাল! উইশ দেখছি ভয় পেয়ে গেছে। আমার দিকে ফিরে তীব্র গলায় বলল উইশ, হ্যাঁ, ভয় পেয়েছি। আমার ধারণা ওই সব হাতের ভঙ্গি ঠিক ঠিক নকল করলে ক্লেটনও উধাও হয়ে যাবে। উইশের মনোভাব হয় সত্যি, আর না হলে বলতে হয় যে ওর অভিনয় প্রশংসা করবার মতো। ওসব কিচ্ছু হবে না, আমি চিৎকার করে বললাম। এ পৃথিবীকে ফাঁকি দেওয়ার একটাই মাত্র উপায় মানুষের হাতে আছে, আর সেটা হতে ক্লেটনের এখনো 30 বছর দেরি। তাছাড়া ওই রকম একটা ভূত তোমার কি মনে হয়? গতিশীল হয়ে আমাকে বাধা দিল উইশ। ছড়িয়ে থাকা চেয়ারের বৃত্ত ছেড়ে সে এগিয়ে এলো, টেবিলের পাশে এসে থমকে দাঁড়ালো। ক্লেটন, তুমি একটা বোকা। রসিকতার আলো দু চোখে ঝলকিয়ে হাসি ফিরিয়ে দিল ক্লেটন। উইশ ঠিকই বলেছে, তোমাদের ধারণা ভুল। আমি উধাও হয়ে যাব। এইসব হাত নাড়াচাড়ার বিচিত্র ভঙ্গি যেই শেষ হবে, বাতাস কাটার শব্দের রেশ যখন শীষ দিয়ে হাওয়ায় মিলিয়ে যাবে, অমনি হুশ, এই কার্পেট পড়ে থাকবে সম্পূর্ণ খালি। অবাক বিস্ময়ে সারাটা ঘর হয়ে যাবে স্তম্ভিত, এবং 15 স্টোন ওজনের সুবেশ এক ভদ্রলোক টুপ করে গিয়ে পড়বে অশরীরী জগতে। এতে আমার এতটুকু সন্দেহ নেই, তোমাদেরও থাকবে না। ফালতু তর্কের মধ্যে আমি আর যেতে চাই না। সোজাসুজির চেষ্টা করেই দেখা যাক। না! চিৎকার করে সামনে এক পা এগিয়ে এলো উইশ, এবং পরক্ষণেই থমকে দাঁড়ালো, কারণ ক্লেটন তখন হাত তুলে সেই প্রেতাত্মার হাত নাড়ার ভঙ্গিগুলো নকল করতে শুরু করেছে। ততক্ষণে আমরা এক অদ্ভুত উত্তেজনার চরমে পৌঁছে গেছি। তার মধ্যে আমার তখন এক বিচিত্র কঠিন নিঃশ্বার অবস্থা, যেন মাথার পেছন থেকে উরুর মাঝামাঝি পর্যন্ত গোটা শরীর ইস্পাত হয়ে গেছে। আর ক্লেটন এক অদ্ভুত শান্ত মুখভাব নিয়ে নিজের শরীরটা ঝুঁকিয়ে হাত নাড়াচাড়ার ভঙ্গি করে চলল। যতই সে শেষের দিকে এগোতে লাগলো, ততই আমাদের উৎকণ্ঠা বাড়তে লাগলো। একটা হিমেল হাওয়া যেন আমাদের চোখ মুখ ছুঁয়ে গেল।
ওর শেষ ভঙ্গিটি ছিল হাত দুটোকে টান টান করে দুপাশে ছড়িয়ে দেওয়া, আর তার সঙ্গে মুখ তুলে ধরা। সুতরাং ক্লেটন যবনিকা পতনের কায়দায় হাত দুটো দুপাশে ছড়িয়ে দিল। আমার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে এলো। যদিও মানছি যে এর কোনো মানেই হয় না, তবে ব্যাপারটা অনেকটা যেন ছমছমে ভুতুড়ে গল্পের মতো। রাতের খাওয়া দাওয়ার পর এক অদ্ভুত ছায়াময় এক বাড়ির ভেতরে বসে এই ঘটনার সাক্ষী থাকলাম। মনে মনে ভাবতে লাগলাম, সত্যি কি শেষ পর্যন্ত? মুখ উপরে তুলে দুহাত দুপাশে ছড়িয়ে নিশ্চিন্ত উজ্জ্বল অভিব্যক্তি নিয়ে ঝুলন্ত আলোর আভায় এক বিস্ময়কর মুহূর্ত ধরে দাঁড়িয়ে রইল ক্লেটন। সেই একটা মুহূর্ত আমাদের কাছে যেন একটা যুগ। আর তারপরেই আমাদের বুক ভেদ করে বেরিয়ে এলো এক স্বস্তির, এক অনন্ত দীর্ঘশ্বাস এবং আশ্বস্ত হওয়ার এক গুচ্ছ অস্ফুট শব্দ। না, কিছুই হয়নি, কারণ চোখের সামনে দেখছি ক্লেটন অদৃশ্য হয়নি। ব্যাপারটা পুরোটাই বোগাস। আসলে সে একটা গাঁজাখুরি গল্প ফেঁদে সেটা আমাদের প্রায় বিশ্বাস করাবার জন্য এত কাণ্ড করে চলেছে। কিন্তু ঠিক তখনই ক্লেটনের মুখটা পাল্টে যেতে লাগলো। এই পাল্টে যাওয়াটা যেন কোনো আলো ঝলমলে বাড়ির সমস্ত আলো পলকে নিভিয়ে দেওয়ার মতো। ওর চোখ হঠাৎ হয়ে উঠল স্থির, অচল, অনড়। ঠোঁটের হাসি গেঁথে রইল ঠোঁটের ওপরে। পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল ক্লেটন। শুধু ওর শরীরটা অল্প অল্প দুলতে লাগলো। সেই মুহূর্তটাও যেন একটা যুগ। তারপরে শোনা গেল চেয়ার নাড়াচাড়ার শব্দ, জিনিসপত্র পড়ে যাওয়ার শব্দ, এবং আমরা ব্যস্ত হয়ে উঠলাম। ক্লেটনের হাঁটু জোড়া যেন রসনে ভঙ্গ দিল। ও হুমড়ি খেয়ে পড়লো সামনের দিকে। পলকে উঠে দাঁড়াবার চেষ্টা করে ইভান্স ওকে ধরে ফেললো দুহাতে। আমরা সকলে স্তম্ভিত। অন্তত 1 মিনিট কেউ কোনো কথা বলতে পারলো না। আমরা বিশ্বাস করছি, আবার করতেও পারছি না। জটিল হতবুদ্ধিভাব কাটিয়ে যখন সম্বিত ফিরে পেলাম, তখন দেখি আমি ক্লেটনের পাশে হাঁটু ঘেড়ে বসে আছি। ওর খাটো কোট আর জামা ছিঁড়ে ফেলে স্যান্ডারসন ওর বুকে হাত রেখে পরীক্ষা করে দেখছে। এ রহস্যের প্রকৃত সমাধান করা আমার জ্ঞান বুদ্ধির বাইরে। ভৌতিক জাদুমন্ত্রের কোনো হাত এতে আছে কিনা আমি জানি না। আমি শুধু এটুকু বলতে পারি যে হাত নাড়াচাড়ার অদ্ভুত প্রক্রিয়া যে মুহূর্তে ওর শেষ হলো, ঠিক সেই মুহূর্তেই ওর চেহারা পুরোপুরি পাল্টে গেছে। ও হুমড়ি খেয়ে পড়েছে আমাদের চোখের সামনে। তারপর আমরা বুঝলাম যে ও মারা গেছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। নমস্কার।